নমস্কার, শোনাচ্ছি সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের নীলকণ্ঠ পাখির খোঁজে। আজ উপন্যাসের 9ম পর্ব। মালতীর দিনগুলি মন্দ কাটছিল না। রঞ্জিত আসার পরই মালতীর মনে হলো ওর কি যেন হারিয়ে গিয়েছিল জীবন থেকে, কি যেন নেই। সংসারে কি না থাকলে ফাঁকা ফাঁকা মনে হয়, এমন এক জিনিস রঞ্জিত ফিরে আসার সঙ্গে সঙ্গে মালতীর জীবনে ফিরে এসেছে। শীতকাল বলে বেলা তাড়াতাড়ি পড়ে যায়। শীতকাল বলে জলে বাঁশ পচা গন্ধটা তেমন তীক্ষ্ণ মনে হচ্ছে না। আর শীতকাল বলেই গ্রামের সকলে সকাল সকাল জল নিতে চলে আসে কুয়োতে। চাকের কুয়ো লম্বা, গলা পর্যন্ত দাঁড়ালে দেখা যায়। কুয়োতলা পার হলে বাঁশ ঝাড়। ইসম শক্ত বাঁশ খুঁজছে। রঞ্জিত একটা করে কোপ মেরে আলগা করে দিচ্ছে, আর ইসম সেই বাঁশ টেনে বের করে কঞ্চিগুলো ছেটে দিচ্ছিল। যারা জল নিতে এসেছিল ওরা বেশিক্ষণ কুয়োতলায় অপেক্ষা করল না। বড় বউ সেই নিখোঁজ ভাইটি ফিরে এসেছে। সরু গোঁফ, বড় চোখ আর বিদেশ বিভুঁয়ে থাকে বলেই হয়তো শরীরে এক ধরনের শ্যামল লাবণ্য। মালকোচা মেরে ধুতি পড়েছে, চুল কোঁকড়ানো, মাথার মাঝখানে সিঁথি। লম্বা মানুষ রঞ্জিতকে এখন আর দেখলে চেনাই যায় না। বাপ মা মরা সেই বালক এত বড় হয়ে এখন মশাই হয়ে গেছে। যারাই জল নিতে এসেছিল তারা সকলেই প্রায় বালতি ফেলছে কুয়োর ভিতর এবং জল তুলে আনার সময় রঞ্জিতকে দেখছে। সুদর্শন এই যুবকটিকে সকলেই এক নজরে চিনতে পেরেছিল। কতদিন আগের কথা যেন। কেউ কেউ ডেকে ওর সঙ্গে কথা বলল, যাদের সঙ্গে সম্পর্ক ছিল। সে যাদের দিদি বলে ডাকত। পাড়াপড়শি যারা একসময় ওকে স্নেহ ভালোবাসা দিয়েছিল। মা মরা ছেলে বলে যারা ওকে সামান্য ভালো মন্দ হলে ডেকে খাওয়াতো, তারা জল তুলে নিচে নেমে গেল এবং ওর সঙ্গে কথা বলে ঘরে ফিরে গেল। মালতী এলো সকলের শেষে। ওর কাঁখে কলসি, পরনে তাঁতের শাড়ি। মালতী যে বিধবা এ শাড়ি পরলে মনে হয় না। মনে হয় কুমারী মালতী শখ করে এখন জল তুলতে এসেছে। মনে হয় মালতী এই মানুষের সামনে সাদা থান পরতে লজ্জা পায়। সে এসেই সোজা কুয়োতলায় কলসি রেখে যেখানে রঞ্জিত বাঁশ কাটছিল সেখানে গিয়ে দাঁড়ালো। এত বাঁশ দিয়া কি হইব? রঞ্জিত বলল, জলে ভিজিয়ে রাখবো, লাঠি হবে, পাকা বাঁশের লাঠি। সোনা আশেপাশে ছোটাছুটি করছে। সেই নতুন মানুষটিকে কখনো ছাড়ছে না। মানুষটি তাকে কত দেশ বিদেশের সব অদ্ভুত গল্প বলছে, অদ্ভুত সব ম্যাজিকের কথা বলছে। সোনা বলল, পিসি, রঞ্জিত মামা রাইতের বেলা ম্যাজিক দেখায়। মালতী আর একটু নেমে গেল। যেখানে ইসম বাঁশের গুঁড়িতে দা রেখে কাটা বাঁশ ঝাড় থেকে টেনে নামাচ্ছে সেখানে গিয়ে দাঁড়ালো এবং বলল, তোর মামার কথা আর কইস না। রঞ্জিত মালতীর দিকে তাকালো না। সে বাঁশের কঞ্চি কেটে সাফ করছে, কারণ মালতীর কোনো রহস্যজনক কথা শুনলেই শুধু সেই দৃশ্যটা মনে পড়ে। সেদিন মালতীর রাগে অথবা ক্ষোভে কিংবা হয়তো উত্তেজনায় কেঁপে কেঁপে উঠেছিল। চোখ মুখ লাল, চোখ ভিজা ভিজা, যেন মালতীর সব সতীত্ব রঞ্জিত কেড়ে নিয়েছে। প্রায় মালতী কেঁদে ফেলেছিল। রঞ্জিতের সেই কথা মনে হয় আর মনে হয়, মালতী, তোমার সেই দৃশ্যটা মনে পড়ে না? মালতী, তুমি দিদিকে আর কিছু বলনি তো? রঞ্জিত এবার মালতীর দিকে সহজভাবে তাকালো, বলল, মামার কথা বলতে নেই কেন? রঞ্জিত এমনভাবে তাকালো যেন মালতীরও সেই দৃশ্যটা মনে পড়ুক এমন এক ইচ্ছা। সুতরাং মালতী আর দেরি করল না। সে জল ভরে চলে গেল। চলে গেলেই শেষ হয়ে যায় না। যেতে যেতে বড় বৌদির সঙ্গে গল্প করল। বড় বউ এবং ধন বউ ঢেঁকিতে ঠাকুর ভোগের জন্য ধান ভাঙছে। ভানা ধান ঢেঁকির মাথার কাছে বসে শশীবালা ঝাড়ছিলেন। পাগলা ঠাকুর আজ কোনো দিকে বের হয়ে যাননি। তিনি উঠোনে আপন মনে পায়চারি করছেন। মালতী উঠোনে এসেও বাঁশের কোপ শুনতে পেল। এই বাঁশ দিয়ে কি হবে? বাঁশ দিয়ে লাঠি হবে। তার তোড়জোড় হচ্ছে। মানুষটার শরীর, হাত, পা, মুখ সারাক্ষণ কেন জানি বুকের ভেতর নড়ে চড়ে বেড়ায়। এমন মানুষটাকে দেখার জন্য ছলছুতো করে কেবল এ বাড়িতে চলে আসা।
কি আর কাজ মালতীর? নরেন দাস এখন আর বাড়িতে নেই। অমূল্য মাথায় ডুরে শাড়ি নিয়ে বাবুর হাটে গেছে নরেন দাসের সঙ্গে। এখন বাড়িতে শুধু শোভা, আবু, মালতী। আভারানী আছে, কিন্তু এত নিরীহ যে মনেই হয় না একটা মানুষ বাড়িতে আছে। আভারানীকে রঞ্জিত বৌদি বলে ডাকে। রাতের বেলায় যখন শীত বলে সকলে তাড়াতাড়ি শুয়ে পড়ে, যখন বৈঠকখানায় শচীন্দ্রনাথ লালটু পল্টুকে পড়াতে বসেন, তখন রঞ্জিত নিজের ঘরে বসে সামান্য আলোতে কী সব বড় বড় বই পড়ে। কত পড়ে মানুষটা এখন কম কথা বলে। বেশি কথা বললে মালতীর দিকে তাকিয়ে শুধু একটু হাসে, যেন অজ্ঞ লোকের কথা শুনে হাসছে। তখন অভিমানে মুখটা লাল হয়ে ওঠে মালতীর। মানুষটা তখন অপরাধীর মতো চোখ করে তাকায়। তাকালেই কিছু দৃশ্য, হয় মানুষটা নিরুদ্দেশে চলে গেল। মালতী একদিন বলেছিল, এত ডর পুরুষ মানুষের ভালো না। আমার আবার ডর কিসের? ডর না, মুখে কইলেই কি সব কম যায়? আমার কিন্তু মনে হয়েছিল তুমি দিদিকে সত্যি বলে দেবে। আর কিছু মনে হয় নাই তো? আবার কি মনে হবে? কেন, মালতীর নামে কত কথা মনে হইতে পারে। আমার আর কিছু মনে হয়নি মালতী। আমি তারপর অনেক দূরে চলে গেছিলাম। আসামে চলে যাই, সেখান থেকে ফিরে আসি 2 বছর পর। কলকাতায় লাহিড়ী মশাইয়ের সঙ্গে দেখা, তিনি আমাকে প্রায় টেনে তুলেছেন। বলতে বলতে থেমে যেত রঞ্জিত। স্বপ্ন দেখতে শিখে গেলাম। এসব এখন খুব তুচ্ছ মনে হয়। বোধহয় বেশি বলা হয়ে গেল। তার গোপন জীবনের কথা বুঝি ফাঁস হয়ে গেল। সে সহসা থেমে আর কিছু বলতে চাইতো না। নিজের কথা ভুলে গিয়ে বলতো, তুমি কেমন আছো? তোমার সব খবরই আমি রাখতাম। তুমি যে এখানে চলে এসেছো তাও। কিন্তু তারপর আবার কি? যেন বলার ইচ্ছা, তারপর যা আছে সে তো দেখতেই পাচ্ছ, এই নিয়ে আছি। শামুকে আর দেখি না কেন? শামু ঢাকা গেছে, লিগ লিগ কইরা দেশটারে জ্বালাইয়া দিল। শামু তবে পার্টি করে? পার্টি না চাই। মালতীকে খুব হিংস্র দেখাচ্ছিল। মালতী বলল, লাঠি তো বানাইতেছো মেলা, কিন্তু লাঠিতে মাথা ভাঙতে পারো কয়টা? লাঠি তো মালতী মাথা ভাঙার জন্য নয়, মাথা রক্ষা করার জন্য। আমি ভেবেছি এখানেই মূল আখড়া করব। তারপর আরও 3টে ছোট ছোট আখড়া খুলব। একটা বামন দিতে, একটা সমান দিতে, আর একটা বার দিতে। তারপর সেখান থেকে যারা শিখে ফেলবে তারা আবার 3টে করে নতুন আখড়া খুলবে। গ্রামে গ্রামে আখড়া খুলে আমাদের প্রত্যেককে লাঠি খেলা, ছোড়া খেলা সব শিখে নিতে হবে। নিজের মাথা রক্ষা করার জন্য এসব করছি, অন্যের মাথা ভাঙার জন্য নয়। মালতী কেমন লজ্জা পেল বলে। তারপর বলল, তুমি আমার এই 2-4টে কৌশল শিখাইয়া দাও। আমার এই লাঠি খেলা শিখাইলে তোমার আবার জাত যাইব না তো? জাত যাবে কেন? আমি মেয়ে মানুষ, অবলা জীব। অবলা জীবদেরই বেশি শিখতে হবে। আরম্ভ হোক, সব গোছগাছ করে নি, খেলা জমে উঠুক। খেলা শিখাইবে কে? আমি। তুমি আবার এইসব শিখলা কবে? এক ফাঁকে শিখে ফেলেছি। তুমি কত না কিছু জানো, কত কিছু না করতে পারো। আমি কিছুই করতে পারিনি মালতী। কত কিছু করার আছে আমাদের, তুমি সব জানলে অবাক হয়ে যাবে। আমারে দলে নাও না। দল পেলে কোনখানে? এই যে তুমি লাঠি খেলার দল করতাছো। দল কথাটা বলতেই রঞ্জিত কেমন সন্ত্রস্ত হয়ে পড়ল। দল বলা উচিত নয়, কারণ সে এখানে গোপনে কিছুদিন বসবাস করতে এসেছে। সে বলল, না, কোনো দল করছি না মালতী। আমার দল করার কি আছে? কেন, বৌদি যে কইল তুমি দাসের কাজ কইরা বেড়াও। তাহলে দিদি তোমাকে সব বলেছে? বলে সামান্য সময় চুপ করে থাকলো রঞ্জিত। সকালবেলা রোদ ওদের পিঠে পড়েছিল। ওরা দীনবন্ধুর ঘরটার পিছনে দাঁড়িয়ে কথা বলছিল। লালটু পল্টু সোনা সকলেই ওকে ঘিরে আছে। ওরা মালতী পিসিকে দেখছে। মামা মালতী পিসির মুখের দিকে তাকিয়ে কথা বলছে, মালতী পিসি মাটির দিকে তাকিয়ে কথা বলছে। মালতী কিছু বলতে যাচ্ছিল, দেখলো এসব ছোট ছোট ছেলেদের সামনে বলা ঠিক না।
মালতী আর কথা না বলে চলে গেল। খুব গোপনে কাজ করছিল রঞ্জিত। সে লাঠি খেলা ভিতর বাড়ির উঠোনে জ্যোৎস্নায় অথবা মৃদু হ্যারিকেনের আলোতে শেখাবার চেষ্টা করছে, যেন কেউ না জানে। কেবল বড় বউ, ধন বউ, পাগল ঠাকুর সাক্ষী থাকত। সোনা, লালটু, পল্টু ঘুমিয়ে পড়লে উঠোনে লাঠি খেলা আরম্ভ হতো। কিন্তু একদিন রাতে সোনা পাশে খুঁজতে গিয়ে দেখল মা নেই। মা কোথায়? সে ঘুম থেকে উঠে বসল। দরজা খোলা, উঠোনে লাঠির ঠকাঠক শব্দ পাচ্ছে। জ্যোৎস্না রাত, আবঝা আলোতে সে বুঝতে পারল মা উঠোনের এক কোণায় দাঁড়িয়ে আছেন। সে নেমে দরজা পার হয়ে মায়ের কাছে চলে গেল। 8-10 জন গ্রামের জোয়ান লোক রঞ্জিত মামার কাছে লাঠি খেলা শিখছে। অন্য পাশে কারা যেন, বুঝি মালতী পিসি, বুঝি কিরণী দিদি এবং ননি, শোভা, আবু। ওরা কাঠের ছোড়া নিয়ে খেলছিল, খেলা শিখছিল। মা আর জেঠিমা পাশে দাঁড়িয়ে খেলা দেখছিল আর বোধহয় পাহারা দিচ্ছিল, এদিকে কেউ আসছে কিনা লক্ষ্য রাখছে। লাঠির ঠকাঠক শব্দ উঠছে, শির, বহেরা, কোটি, এমন সব শব্দ। ছোট মামা কেমন যন্ত্রের মতো তালে তালে বলে যাচ্ছেন। মাঝে মাঝে ছোট মামা লাঠি ঘুরাতে ঘুরাতে এত বেগে এদিকে ধেয়ে আসছেন যে টের পাওয়া যাচ্ছে না ছোট মামার হাতে লাঠি আছে, কেবল বনবন শব্দ। তিনি ঘুরে ঘুরে কখনো ডান পা তুলে, কখনো বাঁ পা তুলে, যেন মানুষটাই লাঠির ভিতর বেঁচে থাকার রহস্য খুঁজে পেয়েছে। মানুষটা লাঠিটাকে নিজের ডান হাত বাঁ হাত করে ফেলছে, যেমন খুশি লাঠি চালাচ্ছে। সোনা মাঝে মাঝে লাঠির ভিতর ছোট মামার মুখটা হারিয়ে যাচ্ছে দেখতে পেল। সোনাও খুব উত্তেজনা বোধ করছিল ভিতরে ভিতরে। সামান্য কাক জ্যোৎস্না, কামরাঙা গাছের ওপাশে তেমনি বিস্তৃত মাঠ নিঃসঙ্গ জ্যোৎস্নায় শুয়ে আছে। পাগল জ্যাঠামশাই দাওয়ায় বসে হাত কচলাচ্ছেন আর মাঝে মাঝে খেপে গিয়ে সেই এক উচ্চারণ। সংসারে যেন আপদ লেগেই আছে, কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। ছোট মামা মাঝে মাঝে ছুটে যাচ্ছিলেন মালতী পিসির দিকে। মালতী পিসি কাঠের ছোড়া নামাতে গিয়ে কোথায় ভুল করছে শুধরে দিচ্ছেন। দাওয়ার পাশে সব বড় বড় লাঠি দাঁড় করানো, তেল মাখানো বলে লাঠিগুলি এই সামান্য জ্যোৎস্নায়ও চকচক করছে। কেউ লাঠি ঘোরাতে ঘোরাতে পরিশ্রান্ত হলে লাঠিটা দাওয়ার পাশে রেখে উঠোনের উপর 2 পা ছড়িয়ে বসে যাচ্ছে। ছোট মামা হাত কাটা গেঞ্জি গায়ে অনবরত দৃষ্টি রাখছেন সকলের উপর। সোনা আর কাফিলা গাছের পাশে দাঁড়িয়ে থাকতে পারল না, সে ছুটে মায়ের পাশে গিয়ে দাঁড়ালো। ধন বউ বলল, তুমি সোনা? আমার ভয় করতাছে। ঘরের অন্ধকারে সোনা একা থাকতে ভয় পাচ্ছিল। সে ফের বলল, মা, এইটা কি হইতাছে? লাঠি খেলা। রঞ্জিত দেখতে পেল সোনা ঘুম থেকে উঠে এসেছে। সে সোনাকে কাছে ডেকে বলল, তুই খেলা শিখবি? শিখমু, খুব আগ্রহের সঙ্গে কথাটা বলল সোনা। কিন্তু অনেক সাধনা করতে হয়। সোনা সাধনা কথাটার অর্থ জানে না। সে মাকে বলল, মা, সাধনা মানে কি মা? রঞ্জিত বলল, ধন্দি কি বলবে, আমার কাছে আয়। সাধনা মানে হচ্ছে তুমি যা করবে একাগ্র চিত্তে করবে, কেউ তোমার ইচ্ছার কথা জানবে না। আমি কমু না। হ্যাঁ, বলতে নেই, যদি না বলো তবে তোমাকে শেখাতে পারি। দেখবেন আমি কমু না। রঞ্জিত জানতো এইসব কথার কোনো অর্থ হয় না। এইসব বালকদের রঞ্জিত দলে নিয়ে নিল। বলে দিতে পারে, নাও পারে, তবু ওদের একাগ্র চিত্ত করার জন্য মাঝে মাঝে রঞ্জিত নানাভাবে বক্তৃতা করত। সুতরাং সোনা, লালটু, পল্টু এই দলে ক্রমে ভিড়ে গেল। ওরা খেলার চেয়ে হাই ফরমাস খাটায় বেশি উৎসাহ বোধ করত। রাত ঘন হলে কোনোদিন সোনা ঘুমিয়ে পড়ত, ওর খেলার কথা মনে থাকতো না। ভোর হলে মামাকে বলতো, আমি তোমার লগে কথা কমু না। কেন, কি হলো? তুমি কাইল আমারে খেলাতে লাও নাই? তুমি তো ঘুমিয়ে পড়েছিলে। সোনা মাঝে মাঝে মামার মতো অথবা বড় জেঠিমার মতো কথা বলার চেষ্টা করত। মামা যেন তার অন্য গ্রহের মানুষ, স্পষ্ট এবং ধীর গলায় কথা বলে। মালতীরও ইচ্ছা হতো রঞ্জিতের মতো কথা বলতে। বড় বৌদি এবং এই রঞ্জিতের কথা এত মিষ্টি যে মনের ভিতর কেবল গুনগুন করে বাজে। ওদের কথা এতটুকু কর্কশ নয়। মালতীর মনে হতো
ওর কথা কর্কশ। সেজন্য যতটা পারে রঞ্জিতের সঙ্গে কম কথা বলে। রঞ্জিত আজকাল কাজের কথা ব্যতি রেখে অন্য কথা বলতেই চায় না। সে তাকে বাড়ি পৌঁছে দেবার সময় বলতো, তোমার খুব একাগ্রতার অভাব মালতী, তুমি খুব যেন অন্যমনস্ক। খেলার সময় অন্যমনস্ক হলে মাথায় মুখে কোনোদিন লেগে যাবে। মালতী তখন উত্তর দিত না। কি উত্তর দেবে? এই খেলা যেন নিত্য তার সঙ্গ লাভের জন্য, যেন এই মানুষ এসে গেছে তার, এখন আর কিসের ভয়। রঞ্জিতের সব কথা সেজন্য সে চুপচাপ শুনে যেত কেবল। কোনো দিন মালতীকে স্বাভাবিক করে তোলার জন্য সে এই অঞ্চলের ভাষা ব্যবহার করত। তখন আরও গা জ্বলে যেত মালতী। এসব গ্রাম্য আঞ্চলিক ভাষা যেমন কর্কশ তেমনি শ্রীহীন। রঞ্জিত এমন ভাষায় কথা বললে তার কাছে আর কিছু চাইবার থাকে না। মালতী বিরক্ত হয়ে বলতো, তোমার আর ঢং করতে হবে না রঞ্জিত, ইচ্ছা করলে আমিও তোমার মতো কথা বলতে পারি। তুমি যা ভালো করে বলতে পারো না তা বলো না, বড় খারাপ লাগে। তোমার সঙ্গে আমি ছেলে বয়স থেকে বড় হয়েছি। রঞ্জিত কেমন অবাক হলো ওর কথা শুনে। তোমাকে মালতী আর গ্রাম্য বলে ধরাই যায় না। মালতী বলল, তবু যার যা তার তা, আমার মুখে তোমার ভাষা মানাইব কেন? তুমিও যা ভালো কইরা কইতে পারো না তা কইতে যাইও না, বড় খারাপ লাগে শুনতে। সোনা বলল, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তুমি ডাকলা না কেন? ঠিক আছে, আজ রাতে তোমাকে ডেকে তুলব, কিন্তু শর্ত আছে। শর্ত? শর্ত কথাটা শোনেনি সোনা। সে বলে, ছোট মামা, শর্ত কি? তুমি সোনা শুধু মাঠ দেখেছ। মাঠ দেখেছি, ফুল দেখেছ, ফুল দেখেছি। সোনা মামার মতো কথা বলতে চেষ্টা করল। আর সোনালি বালির চর দেখেছ? চর দেখেছি, তরমুজ দেখেছি, কিন্তু শর্ত দেখনি। না, শর্ত বড় এক দৈত্য। এই দৈত্য কাঁধে চাপলে মানুষ অমানুষ হয়ে যায়, আবার অমানুষ মানুষ হয়ে যায়। তোমার দৈত্যটা কি কয় ছোট মামা? আমার দৈত্যটা অমানুষকে মানুষ হতে কয়। দৈত্যটা আমার এই আয়না দাও না। বড় হও, বড় হলে এনে দেব। রঞ্জিত এই বলে সোনাকে কাঁধে তুলে ঘোরাতে থাকলো। বড় উঠানে লাঠি খেলা হয়, ছোড়া খেলা হয়। চারধারে বড় বড় টিন কাঠের ঘর। পাল বাড়ির উঠোন থেকে কিছু দেখা যায় না ভিতরে। রাত হলেই উঠোনটা মানুষে ভরে যাবে। আতা বেড়ার উপাস থেকে একটা চোখ অপলকে দেখছে রঞ্জিতকে। রঞ্জিতের পেশিবহুল শরীর দেখে চোখটা তাজ্জব বনে যাচ্ছে। রঞ্জিতের খালি গা। রঞ্জিত সোনাকে কাঁধে নিয়ে ঘোরাচ্ছে, কখনো সোনাকে দুহাতে ধরে ঘোরাচ্ছে। সোনা খুব আনন্দ পাচ্ছিল, ওর মাথা ঘুরছিল। কিছুক্ষণ ঘুরিয়ে এসে সোনাকে মাটির ওপর ছেড়ে দিচ্ছে। সোনা টলছিল, দুহাত বাড়িয়ে আবার আবার করছিল। শচীন্দ্রনাথ উঠোন পার হয়ে যাওয়ার সময় দেখলেন রঞ্জিত সোনাকে নিয়ে উঠোনে খেলা করছে। শচীন্দ্রনাথ কিছু বললেন না। সকালবেলা পড়ার সময়, কিন্তু সোনার পরীক্ষা হয়ে গেছে। সে পরীক্ষায় খুব ভালো করেছে। সোনার স্মৃতি প্রখর। এই সকালে উঠোনের ওপর মামা ভাগ্নেকে নিয়ে এমন মত্ত দেখে মনে মনে খুশি হলেন তিনি। শীতকালে ওদের মামার বাড়ি যাওয়ার কথা। ধন বউ ওদের পরীক্ষা হয়ে গেলেই বাপের বাড়ি যায়। শীতের সময় খুব কুয়াশা হয় মাঠে। কলাই গাছে কলাই শুঁটি, আর মাঠে মাঠে সর্ষের ফুল হলুদ গোলা রঙের মতো। শীতের দিনে কত খাবার হতো, রকমারি খাবার। পিঠে পায়েস তখন বাড়ি বাড়ি। তখন বড় বড় লোকদের বাড়িতে বাস্তু পূজা। ভেড়া বলি, তিলা কদমা আর তিলের অম্বল, নানান ধরনের খাবার। তখন বাজারে গেলেই বড় পাবদা মাছ, কি সোনালি রং আর কি বড় বড়। কালীবাউস, বড় বাগদা চিংড়ি আর দুধ। শীত এলেই অঞ্চলের গাভীরা তাদের সঞ্চিত দুধ ঢেলে দেয়। তখন অভাবটাও পল্লীতে পল্লীতে জাঁকিয়ে বসে থাকে না। তখন সংসারে সংসারে আনন্দ উৎসব। সব দিনমজুর তখন কাজ পায় গেরস্থ বাড়িতে। জিনিসপত্রের দাম সস্তা হয়ে যায়। আর শীতকাল এলেই লালটু পল্টু গ্রামের সব ছেলেদের সঙ্গে মাঠে নেমে গোল্লাছুট খেলে। শুধু মাঠ, ধান কেটে নেওয়া হয়েছে বলে নরম মাটির শুকনো নাড়া, পা পড়লেই খরখর শব্দ। তখন যত পারো ছোট
ছুটে ছুটে পড়ে যাও মাটিতে, কিন্তু শরীরে কোথাও এতটুকু আঘাত লাগবে না। শচীন্দ্রনাথ আতা বেড়ার পাশ দিয়ে যাবার সময় দেখলেন মালতী দাঁড়িয়ে আছে। কাফিলা গাছের নিচে দাঁড়িয়ে কি যেন করছে। শচীন্দ্রনাথ বললেন, তুই এখানে? আঠা নিমু বলে কাফিলা গাছ থেকে আঠা তুলে নেবার মতো অভিনয় করল। বস্তুত মালতী এই গাছের নিচে দাঁড়িয়ে একজন মানুষকে ওপাশে বেড়ার ফাঁকে চুপি চুপি দেখছিল। কেউ এলেই খুঁটে খুঁটে যেন গাছ থেকে আটা নিচ্ছে এমন ভাব চোখে মুখে। সে এই করে প্রাণ ভরে রঞ্জিতকে দেখছিল। ভোরে উঠেই মালতীর হাতে যা কাজ ছিল, যেমন উঠোন ঝাঁট দেওয়া আর বাসন ঘাটে নিয়ে যাওয়া, তারপর হাঁসগুলি ছেড়ে দেওয়া, এইসব কাজ করে দেখল আর কিছু করণীয় নেই। আভারানী রান্নাঘরে চিঁড়ার ধান ভিজিয়ে রাখছে। চুপি চুপি সে ঠাকুর বাড়ি চলে এলো। মালতী আতা বেড়ার পাশে একটু সময় অপেক্ষা করল। প্রথম উকি দিতে সাহস পায়নি। একটা কিছু অছিলা দরকার। বেড়ার সঙ্গে কাফিলা গাছ, গাছ থেকে একটু একটু আঠা ঝরছে। সে একটা পাতা নিয়ে দাঁড়িয়ে গেল। কেউ দেখতে পেলে বুঝবে মালতী আঠা নিচ্ছে গাছ থেকে। সে আতা বেড়ার ফাঁকে উঁকি দিল। মরিয়া হয়ে উঁকি দিয়ে সে রঞ্জিতকে দেখতে থাকলো। অপমানকর ঘটনা ঘটে যেতে পারে এই নিয়ে, কলঙ্ক পর্যন্ত রটে যেতে পারে এই নিয়ে, সে তাও ভুলে গেল। নরেন দাস বাড়িতে নেই। অমূল্য বাবুর হাটে শাড়ি বিক্রি করতে গেছে। তাঁত এখন কদিনের জন্য বন্ধ। সুতরাং মালতীর প্রায় ছুটির দিন এগুলি। সে এইসব দিনে খেলে, বেরিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে ঘুরে তেঁতুলের আচার মুখে স্বাদ নিতে নিতে বেশ সময় কাটিয়ে দিতে পারবে। তারপর পুরী পূজার মেলা। সে এবার রঞ্জিতকে নিয়ে পুরী পূজার মেলায় যাবে। তারপর সে মেলার প্রাঙ্গণে সার্কাসের হাতি, সিংহ, বাঘ, মাঠে ঘোড়দৌড় এবং মন্দিরের একপাশে ডোমেদের শুয়োর বলি, এসব দেখে জিলিপি রসগোল্লা মুখে পড়ে সারা মাঠ ছুটে বেরিয়ে কি যে এক আনন্দ, কি যে এক সুখ বসত করে মনের ভিতর। বুঝি সুখের জন্য এই মানুষ রঞ্জিত এখন তার জীবনের সব কিছু। সে মরিয়া হয়ে বেড়ার ফাঁকে একটা চোখ রেখে দাঁড়িয়ে থাকল। বিকেলের দিকে যখন বেলা একেবারেই পড়ে এলো, যখন বৈঠকখানার উঠোনে আলো মরে গেছে, সোনা, লালটু, পল্টু যখন একটা করে বাঁশের লাঠি তুলে নিয়ে পুবের ঘরে সাজিয়ে রেখে দিচ্ছিল, তখনই গলা পাওয়া গেল। পুকুর পাড় থেকে ডেকে ডেকে উঠে আসছে কে। বৈঠকখানার উঠোনে এসে ডাকল, রঞ্জিত নাকি আইসে? শচীন্দ্রনাথ শামুকে দেখে সামান্য বিস্মিত হলেন। কিছুদিন আগে জমি সংক্রান্ত ব্যাপারে শচীন্দ্রনাথ শামুকে গালমন্দ করেছিলেন। কথা কাটাকাটি হয়েছে। সেই শামু ফের এ বাড়িতে উঠে এসেছে বলেই বোধহয় কিছুটা অস্বস্তিতে পড়ে গেছেন। তিনি স্বাভাবিক থাকার জন্য অন্য কথা টেনে আনলেন। বললেন, তোর মায় নাকি বিছানা থাইক্কার উঠতেই পারে না? পারে না কর্তা। তারিণী কবিরাজের কাছে একবার যা। গিয়া কি হইব কর্তা? বোধহয় শীতটা আর পার হইব না। তবু একবার গিয়া দেখ, যদি তাইন একবার তোর মায়েরে দেখা যান, আমার চিঠি নিয়া যা। শামু বলল, দেন চিঠি, পাঠাই, দেখি কি হয়। দেখে কি হয় না, তুমি পাঠাইবা, পিসিরে অচিকিৎসায় মারবা, সে হইতে দিব না। শামুর মুখে সামান্য প্রসন্ন হাসির রেখা ভেসে উঠল। নাকের নিচে ছাঁটা গোঁফ এবং থুতনিতে অতি সামান্য নূর। খুব লক্ষ্য করলে বোঝা যায় থুতনির নিচে সেই নূরটাকে যেন শামু গোপনে লালন করছে। একসময় শামুর মুখে বড় বড় দাড়ি দেখে শচীন্দ্রনাথ বলেছিলেন, তরে দেখলে শামু পিসার কথা মনে হয়। শচীন্দ্রনাথ শামুর বাবার কথা মনে করিয়ে দিয়ে শামুকে মহান করে তুলেছিলেন যেন। তারপর কত দিন গেছে, মালতীকে ইচ্ছে করেই গালে বড় দাড়ি দেখিয়ে যেন প্রতিশোধ তুলতে চেয়েছিল। তারপর এক সময় মনে হয়েছে প্রতিশোধ কোথাও কারোর জন্য অপেক্ষা করে থাকে না। সময় এলে সব জলের মতো মনে হয়, হাস্যকর মনে হয়। নিজের ছেলে মানুষের কথা ভেবে লজ্জায় মুখ ঢেকে দিতে ইচ্ছা যায়। সুতরাং এখন শামু আবার ভদ্রগোছের যেন, বিশেষ করে শিক্ষিত মার্জিত রুচির পুরুষ। যেন এখন শামু রঞ্জিত একরকম। শামুর পরনের তফন ডোরা কাটা, ধান গাছের মতো রং তফনের, আর গায়ে হালকা গেঞ্জি, পুরুহাতা শার্ট।
সে এবার শচীন্দ্রনাথের দিকে না তাকিয়েই বলল, শুনলাম রঞ্জিত ফিরে আইছে। আইছে, এতদিন কলিকাতায় আসিল, আবার ফিরে আইছে। শামু আর শচীন্দ্রনাথের জন্য অপেক্ষা করল না, ডাকলো, কই ঠাকুর, কই গেলা? একবার এদিকে বাইর হও, দেখি চেহারাটা, তুমি আমারে চিনতে পারো কিনা দেখি। রঞ্জিত বৈঠকখানার উঠোনে এসে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। তুই শামু না? তাহলে দেখছি ভুইলা যাও নাই। ভুলবো কেন? কে জানি বাবা, তুমি কোন হানে সইলা গেলে, কোনো চিঠিপত্র নাই। বড় বৌঠাইনরের লগে দেখা হইলে কইছি, রঞ্জিতের চিঠি পাইলেননি? এক্কেরে নিরুদ্দেশে গেলা, কোনো চিঠিপত্র নাই। রঞ্জিত বলল, ভিতরে এসে বসো। সাঁঝবেলাতে ঘরে বইসা থাকবা? চলো না, মাঠের দিকে যাই। এটা মন্দ কথা নয়। মাঠের দিকে বলতে সেই সোনালি বালির নদীর চর। সেই নদী এক আবাহমান কালের নদী। কথায় কথায় রঞ্জিত শামুকে অনেক কথাই বলল, অনেক দিনের অনেক কথা, এক ফাঁকে মালতীর কথাও। জ্যোৎস্না উঠে গেলে পরিচ্ছন্ন আকাশ, ওরা আলের উপর দিয়ে হাঁটছিল। এই সব জব গম ক্ষেত পার হলেই নদীর চর। নদী সাপের মতো বিস্তৃতি নিয়ে এই চর, মাঠ এবং গায়ের মাঝে শুয়ে আছে। তরমুজের লতা খুব ছোট বলে, বাতাস দিচ্ছিল বলে অস্পষ্ট জ্যোৎস্নায় দূর থেকে এক পাল খরগোশের মতো মনে হচ্ছে। ওরা নিরন্তর যেন সেই বালির চরে ছুটে বেড়াচ্ছিল। নদীর জল নেমে গেছে। কি আর জল, সেই এক রকমের, মনে হয় পার হয় গরু, পার হয় গাড়ি। ওরা নদীর জলে কাপড় হাঁটু পর্যন্ত তুলে নেমে গেল। স্ফটিক জল, নিচে নুড়ি পাথর, মাথার ওপর আকাশ, সাদা জ্যোৎস্না। নদী পার হলে গ্রাম, কিছু ঘন বন, আরও পূবে হেঁটে গেলে এক বাঁশের সাঁকো পাওয়া যায়। সে সাঁকোর ওপর মালতীকে নিয়ে একদিন শামু এবং রঞ্জিত চলে গিয়েছিল। নদীর জল মাঠ ভেঙে চুকোইর ফল, টক টক মিষ্টি মিষ্টি ফল আনতে ওরা চলে গিয়েছিল। তারপর ওরা ফেরার পথে বড় মাঠ পার হতে গিয়ে পথ হারিয়ে সারাক্ষণ মাঠময় গ্রামময় ঘুরে ঘুরে সন্ধ্যার সময় বাড়ি ফিরলে নরেন দাস ধমক দিয়েছিল। ওদের দুজনকে নরেন দাস লাঠি নিয়ে তেড়ে গিয়েছিল। ওরা বাড়িতে ঢুকলেই মালতীকে কাজ দিয়ে তাঁত ঘরে পাঠিয়ে দিত। তখন শামু বলেছিল, ঠাকুর, একটা বুদ্ধি দাও। রঞ্জিত বলেছিল, নরেন দাস মাছ খেতে ভালোবাসে। কি মাছ? ইচা মাছ। সেবার ভাদ্র কি আশ্বিন মাস ছিল, ঠিক এখন মনে পড়ছে না ওদের। বর্ষার জল নেমে যেতে আরম্ভ করেছে। জলের নিচে সব জলজ ঘাস পচতে শুরু করেছে। দুর্গন্ধ জলে, জলের মাছ বড় বিল, নদী অথবা সমুদ্রে পালাতে পারলে যেন বাঁচে। খাল ধরে মাছগুলি নেমে যাবে। ঠিক জায়গা মতো জলের নিচে চাই পেতে রাখতে পারলে মাছে চাই ভরে যাবে, চিংড়ি মাছে ভরে যাবে, বড় বড় গলদা চিংড়ি। কিন্তু বড় কষ্ট, বিশেষ করে সাপখোপের ভয়, জোঁক এবং জলজ কীটপতঙ্গের ভয়। ওরা সব তুচ্ছ করে গায়ে রসুন গোটার তেল মেখে মাছ ধরার জন্য সাঁতরাতে থাকল। পচা জল সাঁতরে খালের বড় বটগাছটার নিচে চাই পেতে সেই বটগাছের ডালে ওরা সারা রাত পাহারা দিয়ে পরদিন প্রায় 2 ঝুড়ি গলদা চিংড়ি নরেন দাসের উঠোনে এনে ফেলতেই চকিতে যেন বলে উঠেছিল, আরে তোরা করছসটা কি? সেই যে উভয় চকিত চোখে দেখেছিল নরেন দাসের কি যে লোভ। নরেন দাস, বিষয়ী মানুষ নরেন দাস, লোভে আকুপাকু করছিল। আর কোনোদিন কখনো ছোট মেয়ে মালতীরে ধরে রাখেনি। মালতী প্রায় সমবয়সী বন্ধুদের সঙ্গে এই অঞ্চলের সর্বত্র ছুটে বেরিয়েছে। এই মালতীর জন্য ওরা কত দুঃসাহসিক কাজ করে বেড়াতো। সেই মালতী এখন কত বড় হয়েছে। রঞ্জিত হাঁটছিল আর ভাবছিল। ভাবতে ভাবতে একসময় বলে ফেলল, মালতী বড় সুন্দর হয়েছে, কতদিন পর দেখা। মালতী এখন কি লম্বা হয়েছে। শামু এবার মুখ তুলে তাকালো, বলল, অরেনিয়া বড় ভয় আমার। একদিন রাইতে দেখি অমূল্যরে নিয়া আন্ধাইরে হাঁস খুঁজতে মাঠে বাই রইছে। রঞ্জিত বোধহয় কিছুই শুনছিল না। মালতীকে সে প্রথম দিন দেখে চমকে গিয়েছিল। ওর মুখ থেকে যেন ফসকে বের হয়ে গেছিল, কি সুন্দর তুমি,
কিন্তু বলতে পারেনি। কোথায় যেন ওর মনে এক অহংকার আছে, আত্মত্যাগের অহংকার। তবু মনের ভিতর ভালো লাগার আবেগ সময় অসময় খেলা করে বেড়াচ্ছিল। শামুর সঙ্গে দেখা হতেই মনে হলো এই মানুষ একমাত্র মানুষ যাকে তার ভালো লাগার কথাটুকু বললে কোনো ক্ষতির কারণ হবে না। সে জলের কিনারে হেঁটে যাবার সময় মালতীর কথা বলছিল। নির্মল জলের মতো মালতী পবিত্র হয়ে আছে, এমন সব বলার ইচ্ছা। জলে জ্যোৎস্না চিকচিক করছে, জলের শব্দে ছোট ছোট মাছেরা ছুটে আসছে পায়ের কাছে। দাঁড়িয়ে গেলে সেই সব কুচো মাছ পায়ে ঠোকর মারছিল। দুজনই প্রায় সময় সময় একেবারে চুপ মেরে যাচ্ছে। আবার কথা উঠলে নানান রকমের কথা। কথায় কথায় রঞ্জিত বলল, তুই নাকি লীগের পাণ্ডা হয়েছিস? শামু এ কথার কোনো জবাব দিল না, কারণ কথাটার ভিতর বোধহয় রঞ্জিতের অবজ্ঞা আছে। সে যেন ঠিক এখন শচীন্দ্রনাথের মতো কথা বলছে। শচীন্দ্রনাথ অথবা অন্যান্য হিন্দু মাতব্বর ব্যক্তিরা ওর দল সম্পর্কে যেমন উন্নাসিকতা রক্ষা করে থাকেন, ঠিক তেমনি যেন রঞ্জিত ওর পার্টি সম্পর্কে অবজ্ঞা দেখাতে চাইল। সুতরাং শামু অন্য কথায় চলে আসার জন্য বলল, চল ওপরে উঠা যাই, চরে বৈশা হাওয়া খাই। রঞ্জিত চড়ে উঠে এগিয়ে গেল। তারপর সামনাসামনি দাঁড়িয়ে বলল, কি রে, জবাব পেলাম না যে? ও কথা বাদ দাও ঠাকুর। কেন বাদ দেব? আরও কি বলতে যাচ্ছিল, সহসা যেন শামু বলে ফেলল, ওটা আমার ধর্মের কথা। বলেই হাত ধরে রঞ্জিতকে টেনে বসালো। সইয়া দিলাম, শান করতে হইব না তো? রঞ্জিত এমন কথায় হা হা করে হেসে উঠল। কিন্তু হাসতে হাসতেই কেমন বিষণ্ণ হয়ে গেল রঞ্জিত। সব যেন কেমন গোলমাল হয়ে যাচ্ছে। শামু এবার ধীরে ধীরে বলল, কতদিন আসো ঠাকুর? বলে দূরে নদীর জল দেখতে থাকল। ঠিক নেই, যতদিন পারি থাকব। বলার ইচ্ছা যেন আত্মগোপন করে আছি। যদি ধরিয়ে না দিস তবে বোধহয় এবার এখানে অনেক দিন পর্যন্ত থেকে যেতে পারবো। শামু এবার ওর দিকে মুখ ফেরালো। এখন সে আরই বালিয়াড়ি দেখছে না, নদী দেখছে না, এবং এত যে রহস্যময় গ্রাম মাঠ ফসল পড়ে আছে তাও দেখছে না। সে শুধু রঞ্জিতের মুখ দেখছে। সে রঞ্জিতের মুখে সেই ছায়া দেখছে। বোধহয় আত্মত্যাগের অহংকার এই মানুষের মুখে। অন্য মানুষের ধর্মে কর্মে একেবারেই বিশ্বাস নেই। সে মুখের কাছে মুখ নিয়ে বলল, আমার মাইয়াটারে তোমারে আইনা দেখামো ঠাকুর। মাইয়াটা এখন ঠিক মালতীর ছোট বয়সের মতো হইছে, কেবল ছুটে ছুটে বেড়ায় গোপাটে। মাইয়াটারে দেখলে আমার তোমার কথা মনে হয়। তুমি আমারে ঠাকুর অবিশ্বাস কইর না, অবহেলা কইর না। বলে কেমন মুখ বেজার করে ফেলল শামু। মালতী বলল, তুই ঢাকায় থাকিস, সেখানে পার্টি করছিস? মালতী বড় অবজ্ঞা করে ঠাকুর। মালতী আমার লগে আর প্রাণ খুইলা কথা কয় না। বুঝি অবিশ্বাস করছে? জানি না ঠাকুর, বিশ্বাস অবিশ্বাসের কথা জানি না। ঠিক তখনই জ্যোৎস্নার ভিতর মনে হচ্ছিল এক মানুষ, পাগল মানুষ, হেঁটে নদী পার হচ্ছেন। ওপারে গ্রামের ভিতর লণ্ঠন জ্বলছিল, জলে সেই লণ্ঠনের আলো ভাসছে। পাগল মানুষ মনীন্দ্রনাথ নদী পার হচ্ছিলেন বলে জলে সামান্য ঢেউ উঠছে। আলোর রেখাগুলি ছত্রখান হয়ে গেল। ফেলু দাওয়ায় বসে গজরাচ্ছিল। বাঁ হাতে এখন আর একেবারেই শক্তি পাচ্ছে না। হাতটার দিকে তাকালেই ভয়ঙ্কর এক আক্রোশ বুক বেয়ে ওপরে উঠতে থাকে। তুমি ঠাকুর, পাগল ঠাকুর, তোমার পাগলামি ভাইঙ্গা দিমু। হাতটা ওর বাঁ হাত, কবজিতে জোর নেই। কালো পোড়া বিশীর্ণ রং ধরে আছে কবজির চামড়াতে। দুপাশের মাংস ফুলে ফেঁপে আছে, যেন কবজির দুপাশে মাংস বেড়ে একটা মোটা গিঁট হয়ে যাচ্ছে। কালো তার বাঁধা, কালো তারে মন্ত্র পড়া সাদা এক কড়ি ঝুলছে। কড়ির গলায় ফুটো করে হাতে বাঁধা সুতো নিয়ে ফেলু কেবল গজরাচ্ছিল। কিছু কাক উঠছিল উঠোনে, কিছু শালিক পড়ছিল মাচানে, আর বিবি গেছে পশ্চিম পাড়াতে এক শিশি তেল ধার করতে। ফেলু আছে মাছ পাহারায়। উঠোনের ওপর শীতের রোদ কাফিলা গাছের ডালের ফাঁক দিয়ে নিচে এসে নামছে। এই সামান্য রোদেই ফেলু মাচানে মাছ ছড়িয়ে বসে আছে,
তারপর আরও সামনে খানা ডোবা এবং জমিতে কোনো ফসল হয় না। ছোট্ট একখণ্ড জমি ফেলুর। বাড়ির উত্তরে এই জমি, বাঁশ গাছের ছায়া জমিটাকে বড় অনুর্বর করে রেখেছে। ওর গলায় কালো তার বাঁধা, গলায় চৌকোর উপর চাকতি, সবসময় পালোয়ানের মতো চেহারা করে রাখার শখ ফেলুর যৌবন নেই, কিন্তু এখনো শক্ত ঘাড় গলা দেখলে তাজ্জব বনে যেতে হয়। মানুষটার মুখ ফসলহীন মাঠের মতো, রুক্ষ দাবদাহে যেন সবসময় পুড়ে যাচ্ছে। এক চোখে তাকালে বুকটা কেঁপে ওঠে। চোখের ভিতর মণি আছে, মণির ভিতর সবসময় নৃশংস এক ভাব। সুখী পায়রা আকাশে উঠতে দেখলেই ধরে ফেলার শখ, দুই পাখা ছেড়ে দেবার শখ, এবং ঠ্যাং খোঁড়া করে দিতে পারলে গাজীর গিদের বায়ানদারের মতো চাঁদের লাখান মুখখান এমন সব বলতে থাকে। ফেলু বড় হাডুডু খেলোয়াড় ছিল। তখন তার দুই হাতের ওপর শত্রুপক্ষের কি আক্রোশ। ওই হাত যেভাবে পারো ভাঙো। থাবা মারলে ফেলু সকলে বাঘের মতো ভয় পায়। চত্বরে খেলা হচ্ছে, গোপালদি বাবুদের দল খেলছে। 10 টাকা আগাম, আরও 10 ফেলুর ওই বাঘের মতো থাবা মচকে দিতে পারলে। কিন্তু হায়, কে কার থাবা মচকায়। ফেলু ছুটছে, একবার এ মাথায় আবার ও মাথায়। সে খুব দ্রুত ছুটতে ভালোবাসে। দাগের উপর পড়েই সে লাফ দেয়, যেন সে লাফ দিয়ে আসমান ছুঁতে চায়। ওই ওর কায়দা। শক্ত হাত পা পেশিতে সূর্যের আলো ঝলমল করত। কালো খাটো প্যান্ট, কালো গেঞ্জি আর রূপোর তাগা গলায়। যেমন লম্বা ফেলু তেমন কুৎসিত মুখ শরীর। মনে হয় তখন ফেলু জয়মা বলে অথবা আল্লাহ আল্লাহ বলে, হা মা ঈশ্বরী বলে ঝাঁপিয়ে পড়বে। 2 পায়ে কাই সিসালাও। ফেলু যে ফেলু, সে পর্যন্ত পাহাড়ের মতো মুখ থুবড়ে পড়বে। তখন ফেলুর কোমরে বসে উল্টোভাবে এমন এক মোচড় দিতে হবে যেন বাঘের থাবা বেড়ালের হয়ে যায়। বাবুদের বায়নার মুখে ছাই দিয়ে যে ফেলু সেই ফেলু। খেলার শেষে টেরটি পাওয়া যায় না ফেলুর কোথাও শরীর জখম হয়েছে। সেই ফেলু বসে বসে এখন নিজের হাত দেখছে। কাক তাড়াচ্ছিল এবং ভাঙা হাতের দিকে তাকিয়ে বড় ঠাকুরকে গাল পাড়ছিল। পাগলামির আর জায়গা পাও না ঠাকুর, তোমার পীরগিরি ভাইঙা দিমু। তারপর সে হুশ করল। একটা কাক ফের এসে ঘরের চালে বসেছে। কাকটা সেই থেকে জ্বালাতন করছে। কাক একটা নয়, অনেক। ধরে ফেলেছে সে ব্যারামি নাচারি মানুষ। সে ক্রমে পঙ্গু হয়ে যাচ্ছে। গিঁটে গিঁটে বেদনা। হাতির সুর ওর সব শক্তি নিয়ে চলে গেছে। কিন্তু ফেলুর জ্বলন্ত 2 চোখ, বিশেষ করে পোকায় খাওয়া চোখটা এখন বড় বেশি ভয়ঙ্কর দেখাচ্ছিল। কাকটা বোধহয় সেই চোখটা দেখতে পায়নি। সে চোখটা দেখাবার জন্য ঘুরে দাঁড়ালো। কাকটা উড়ে এসে উঠোনে বসল। চোখটা দেখতে পায়নি। সে এবার তেড়ে গেল। তুমি আমারে পাগল ঠাকুর পাইছো বলেই সে ডান হাতটা উঁচু করতে গিয়ে দেখল হাতটা পুরোপুরি নিরাময় হয়নি। বাঁ হাতটা পঙ্গু হয়ে যাচ্ছে, ডান হাতটা নিরাময় হচ্ছে না। বিবি গেছে 1 শিশি তেল ধার করতে, আর সে ঘরের মাগের মতো বসে আছে মাছ পাহারায়। বিবির ওপর রাগটা বাড়ছিল। পাটকাঠি নিয়ে হাতে কত আর কাক শালিক তাড়ানো যায়। কাক শালিক মাছের লোভে বাজপাখি পর্যন্ত উড়ে আসতে পারে। বাজপাখির কথা মনে আসতেই গৌর সরকারের কথা মনে এসে গেল। হাজি সাহেবের পাঁচনের খোঁচা, সময় অসময় সেই সন্দেহের পোকা কুড়ে কুড়ে খেলে হাজি সাহেব পাঁচনের খোঁচা মারেন মাইজলা বিবিরে। আর প্রতাপচন্দ্রের নাভিতে তেল মাখানোর অভ্যাসটার কথা মনে আসতেই ফেলু ভাবল, ওরা কাক চিল নয়, ওরা বাজ পাখি নয়, ওরা লাল নদীর ঈগল। বড় মাছ বাদে ওরা খায় না। সব জমি জিরাত ওদের। সুদিন দুর্দিনে কামলা খাটলে পয়সা। ফেলুকে গৌর সরকার বড় ভয় পায়। সে ফেলুকে ভয় পায় গতর দেখে নয়। এমন গতরের কামলা ওর ঘরে কত বাঁধা আছে। ভয় ফেলু নাকি যৌবনে অথবা সেদিনও রাতে বিরেতে কোথাও চলে যেত। দরকার পড়লে সে 10টা টাকার বিনিময়ে 10টা মাথা এনে দিতে পারে। সেই ফেলু কি তাজ্জব, একটা কাক তাড়াতে পারছে না। ফেলুর আগে হতাশায় লুঙ্গিটা ডান হাতে ঝাড়তে থাকলো বারবার। রোদে মাছ শুকানো হচ্ছে। ছোট্ট একটা উঠোন নিয়ে ফেলুর ঘর, একটা পেয়ারা গাছ,
নতুন বিবি পুরানো হয়ে গেছে। 7-8 সাল হলো সে বিবিকে ধরে এনেছে। বয়স আর কত বিবির? 1.5 হবে, কি 2-1 বছর বেশি হতে পারে। কাঁচা যৌবনের ঢল বিবির বড় বেশি। পাড়াময় রসিকতা কত। বিবিটা আলতাফ সাহেবের। কি করে কে কখন আলতাফ সাহেবের কাটা মাথা পাটক্ষেত থেকে আবিষ্কার করেছিল কেউ জানে না। তারপর বছর পার হয়নি, ফেলু আলতাফ সাহেবের খুবসুরত বিবিকে ঘরে এনে তুলেছে। কেউ রাটই করেনি। ফেলু বড় দাঙ্গাবাজ মানুষ, ভয় বিস্ময়ে কেউ ওকে ঘাঁটাতে সাহস পায় না। সেই ফেলু এখন কাক, সামান্য কাকের সঙ্গে পেরে উঠছে না। মাছ রোদে শুকাচ্ছে, এক ফাঁকে একটা কাক এসে মাছ নিয়ে উড়াল দিল। ক্ষোভে হতাশায় ফেলু কাকটাকে তেড়ে গেল। কোমর থেকে লুঙ্গিটা খুলে গেছে। সে প্রায় উলঙ্গ হয়ে কাকটার পিছনে ছুটতে গিয়ে দেখল প্রায় সব কাকগুলো ওর মাছের মাচানে বসে মাছ খাচ্ছে। রাগে দুঃখে সে ছেঁড়া তফনটা তুলে আর হাঁটতে পারল না। প্রায় হামাগুড়ি দেবার মতো হেঁটে গিয়ে দেখল কাক যে সামান্য কাক সেও বুঝে ফেলেছে ফেলুর আর তাগদ নেই। সে মরা মাছগুলির দিকে নিজের পোকায় খাওয়া চোখটা খুলে দাঁড়িয়ে থাকল। সে নড়তে পারছে না, নড়লে বাকি কয়টা মাছও আর থাকবে না। ওর ডান হাত সম্বল, বিবির ওপর সংসার। মাছের এই অবস্থা দেখলে বিবি তাকে কুপিয়ে কাটবে। সে মাচানের পাশে বসে মাছগুলিকে ফের ছড়িয়ে রাখল। পুঁটি মাছ, চেলা মাছ ইতস্তত ছড়িয়ে রাখলে বিবি এসে ধরতে পারবে না কাকে এসে মাছ নিয়ে গেছে। শামু ফের ঢাকা গেছে, ফিরছে না। শামুর মার কাছ থেকে 1 কাঠা ধান এনেছে ধার করে। সেও কি দিয়ে শোধ হবে, কবে, কিভাবে কাজ করতে পারলে শোধ হবে সে বুঝে উঠতে পারছে না। একমাত্র যুবতী বিবি আন্নু সব দেখে শুনে করছে। আন্নুর ওপর এ সময় তার কেমন মায়া হতে থাকলো। সে লুঙ্গিটা তুলে এবার পরল। আন্নু বেগম বড় মনোরম নাম, কিন্তু আন্নুটার শরীরে এত বেশি তেজ, প্রায় যেন সরকারদের তেজি ঘোড়া। লম্বা মাঠ পেলেই কেবল দৌড়াতে চায়। বড় মাঠে ফেলু এখন আর ঘোড়ায় চড়ে ছুটতে পারে না, কোমরে টান ধরে। সমানে ছুটতে গেলে বড় অবশ লাগে শরীরটা। আন্নু খেপে গিয়ে বলে, মরদ আমার। ঠেলে ফেলে দেয় পিঠ থেকে, মাটিতে থুবড়ে পড়ে মুখ হাঁ করে ফেলে ফেলু। তখনই একটা সন্দেহের কোড়া পাখি ফেলুকে কুড়ে কুড়ে খায়। সে অতি কষ্টে যেন নদীর চর পার হতে হতে ডাকছে, আন্নু, আন্নু রে, পাগল ঠাকুর আমারে কানা কইরা দিছে। ছোট গ্রাম, কয়েক ঘর মুসলমান পরিবার। হাজি সাহেবের বাড়িতে 4টা 4 দুয়ারি নতুন টিনের ঘর আছে। কিছু গাই গরু আছে, বড় 2টো মেলার গরু আছে। তারপর শামুদের কিছু জমি, নয়াপাড়ার মাঠে ওদের কিছু জমি আছে। সম্বৎসর শামুদের ওই ফসলে চলে যায়। ভালো দুকানি পাটের জমি থাকলে আর কি লাগে। শামুর মিয়াজানেরা বড় গেরস্ত, সুতরাং অভাব অনটনে ধান, খই, মুড়ি সবই চলে আসে। তারপর আর যারা আছে প্রায় সবাই আল্লাহর বান্দা, গতরের ওপর নির্ভর। আবেদ আলীর জমি নেই, মঞ্জুর অধিকাংশ জমি ভাগ চাষ করে। ইসম তো শালা বলে ফেলু একটা খিস্তি করল। পঙ্গু বিবি ইসমের। শামুদের আতাবেড়া পার হলে হাজি সাহেবের গোলাবাড়ি এবং পরে একটা বেদ ঝোপ আর আতা ফলের একটা বড় গাছ, গাছের নিচে ভাঙা কুঁড়ে ঘর। কোন আদ্যিকাল থেকে বিবিটা সেখানে পড়ে গোঙাচ্ছে। কি কঠিন ব্যাধি! বিবিটাকে সে কোনোদিন ভালোবাসতে পারেনি। ওর একমাত্র সম্বল এক তরমুজ ক্ষেত। সেই ক্ষেতে বসে থাকে মানুষটা। এখন শীতের দিন, এই সব দিন পার হলে গ্রীষ্মের দিন আসবে। তখন যেন ইসম সওদাগরের মতো। ঠাকুরবাড়ির বান্দা ইসম তরমুজ বিক্রি করবে আর সব টাকা তুলে দেবে ছোট ঠাকুরের হাতে। ওর গর্ব, সে জমি থেকে ছোট ঠাকুরের হাতে কত টাকা তুলে দিতে পারল। গ্রামের পর গ্রাম অথবা বিস্তীর্ণ মাঠ, মুসলমান গ্রামগুলিতে হাহাকার যেন বেশি। কোনো কোনো গ্রামে হাজি সাহেবের মতো ধনী আছেন, তাদের সুখ অন্য ধরনের। ওরা, ওদের ছেলেরা উজানে যায়, পাটের ব্যবসা করে কেউ। মসজিদে ইন্দারা বানিয়ে ওরা সিন্নি ছড়ায়। এইসব দেখে অজ্ঞ ফেলু বড় ইচ্ছা বড় একটা নাও বানায়। সেই নাও নিয়ে পাটের ব্যবসা করার শখ। পাটের দালাল অথবা ফড়ে হতে পারলে বড় সুখে।
যা করে হাজী সাহেব হজ করে আসলেন পর্যন্ত। আর হিন্দু গ্রামগুলির দিকে তাকাও, কুবে বাড়ি নরেন দাস, তার জমি আছে, তাঁতের ব্যবসা আছে, দীনবন্ধুর 2 তাঁত 2 বউ, সুখে আছে লোকটা। আর ঠাকুর বাড়ির মানুষেরা শোনা যায় তল্লাটের বিদ্বান বুদ্ধিমান মানুষ, বড় ঠাকুর পাগল মানুষ, মেজ ঠাকুর সেজ ঠাকুর 2-10 ক্রোশ হেঁটে গেলে মুড়াপাড়ার জমিদারদের কাছারি বাড়ির নায়েব গোমস্তা, জমিদারদের বড় বিশ্বাসভাজন লোক, ওদের সচ্ছল সংসার। তারপর পালবাড়ি, জমি আছে ওদের, মিলের কাজ আছে। তারপর মাঝিরা, ওদের বড় বড় গরু, ইচ্ছা করলে ওরা প্রায় মেলায় গরু দৌড়ে বাজি জিতে আসতে পারে। কচ্ছির 2-1 বার নয়াপাড়ার মিয়াজানরা বাজিতে জিতে গেলে সে যেন মাঝিদেরই বদান্যতা। বারবার কাপ মেডেল নিয়ে মাইনসে কয় কি, ওরা মেলার গরু মাঠে নিয়ে যায়নি বলে মিয়াজানেরা দৌড়ে বাজি জিতে গেল। শেষে পড়বে কবিরাজ বাড়ি, নীল রঙের ডাকবাক্স, লাল রঙের ঘোড়া আছে বাড়িতে। প্রতাপ মাঝি ধনী লোক, বিশ্বাসপাড়ার মাঠে, হাউসার মাঠে এবং সুলতান সাদির মাঠে সব সেরা জমিগুলো ওর। শেষে আর দেখো গৌর সরকার, শালির সনে পীড়িত যার, যে ছন ছাইতে গেলে জলপান করতে দেয় না, যে মানুষ সুদে এবং লালসায় বড় হচ্ছে, অপরের সুখ দুঃখের বোধগম্যি কম, কেবল টাকা টাকা, টাকা পেলে সে নিজের কলিজা পর্যন্ত বিক্রি করতে পারে। ফেলু ভাবতে ভাবতে দাঁত শক্ত করে ফেলল। তোমাগো মশাইরা জবাই করতে পারলে শান্তি। সে চিৎকার করে উঠল, ঠাকুর পাগল তুমি, তোমার পাগলামি। সে আর বলতে পারল না। কাকগুলি ওকে অন্যমনস্ক দেখে ফের নেমে এসেছে। সে হুস হুস করতে থাকল। ভারী দুর্দশা তার। বিবিটা এখনো ফিরছে না। কি করছে এতক্ষণ? হাজী সাহেবের ছোট ছেলে কি আন্নুর পেটে হাঁটু রাখতে চায়? সে চিৎকার করে উঠল, হালার কাওয়া আমারে ডরায় না, হালার বিবি আমারে ডরায় না। সে বিবিকে খুন করবে বলে পাগলের মতো হেসে উঠল। সে হাত দুটোর দিকে তাকিয়ে বলল, পোড়া হাত কি ভালো হইব আল্লাহ। সে বাঁ হাতটা কোনো রকমের ডান হাতে চোখের সামনে তুলে আনল। দেখল কবজির চামড়া কুঁচকে গেছে। ফোলা কবজি, কবজিতে কানাকড়ি বাঁধা কালো তার ঝুলছে। মনে হয় এই ফেলু ইসমের বিবির মতো পঙ্গু হয়ে যাচ্ছে। সে উঠোন থেকে পাগলের মতো চিৎকার করতে থাকলো, আন্নু রে আন্নু। তখন আবেদ আলীর বিবি জালালি যাচ্ছে বাড়ির নিচ দিয়ে। বাঁশঝাড়ের নিচে শীর্ণ জালালিকে দেখে মনে হলো বিলে নেমে যাচ্ছে জালালি। এখন গরিব গরবাদের শালুক তোলবার সময়। আশ্বিন কার্তিকের সামনের সব মাঠে আর অঘ্রাণ পৌষে বিলেন জমিতে কট করে ধানের ছড়া শামুকের মুখে কেটে কোঁচর ভরা যায়। এখন মাঠে কিছু নেই, ফাঁকা মাঠ। জব গমের ফলন হয়নি। এখন শুধু বিলে নেমে যাওয়া শালুকের জন্য। জালালি শালুক তুলতে বিলের দিকে হেঁটে যাচ্ছে। জালালিকে দেখে বলল, ভাবি আন্নুরে দেখছেননি? জালালি গামছাটা বগলে রেখেছে। মাথায় ওর একটা পাতিল ছিল। পাতিলটার জন্য মুখ দেখা যাচ্ছে না। পাতিলটা মাথায় ছিল বলেই হয়তো ফেলুর কথা ওর কানে যায়নি, অথবা গেলেও অস্পষ্ট। সুতরাং জালালি পাতিলটা মাথা থেকে নামিয়ে এনে বলল, কি কও মিয়া, আমারে কিছু কও নাকি? আর কি কমু গো বলে ফেলু যে ফেলু সে পর্যন্ত গাই গরুর মতো মুখে নির্বোধের হাসি নিয়ে তাকালো। কিছু কইতে চাও? আন্নু গেছে 1 শিশি তেল আনতে, আইতাছে না। জালালি বলল, আইবো নে। বলে জালালি দাঁড়ালো না। সে ফের পাতিলটা মাথায় নিয়ে মাঠে নেমে গেল। বড় মাঠ সামনে, বাঁ পাশে সোনালি বালির চর, নদীর চর। চর পার হয়ে সোজা উত্তরমুখ হাঁটলে সেই বিল, ফাউসার বিল। বিলে একবার ইসমকে কানাওলায় ধরেছিল। এত বড় বিল এ পরগনাতে কেন, এ জেলাতে বুঝি আর নেই। একবার বিলের জলে কুমির ভেসে এসেছিল, বড় এক অজগর সাপ ভেসে উঠেছিল। তারপরে বিলের নানান রকমের কাছিমের গল্প, গজার মাছের গল্প এবং রাতে সপ্তডিঙা মধুকরের গল্প কিংবদন্তির মতো এ অঞ্চলে ছড়িয়ে আছে। সেই বিলে জালালি যাচ্ছে শালুক তুলতে। শুধু জালালি নয়, অনেক, এমন প্রায় 1000 হবে।
ওরা শালুক তুলে আনবে। ওরা ভোরে শালুক তুলতে বের হয়ে যাচ্ছে। ফেলু উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখছিল। আবেদ আলী এ সময় দেশে চলে আসবে। বর্ষা, শরৎ, হেমন্তে সে গয়না নৌকার মাঝি, শীত, গ্রীষ্ম আর বসন্তে সে হিন্দু পাড়ায় কামলা খাটবে। এই তো গ্রাম। গ্রামে মাত্র শামু মাতব্বর মানুষের মতো চলাফেরা করতে পারছে। যত শামু মাতব্বর মানুষ হয়ে যাচ্ছে, যত হিন্দু যুবকেরা সম্মান দিয়ে কথা বলছে, তত ফেলু শামুর প্রতি আকৃষ্ট হচ্ছে। সে যেন শামুর বান্দা হয়ে যাচ্ছে ক্রমে। যেন এক মানুষ মিলে গেছে সমাজে, মাত্র এক মানুষ। সেই ভদ্র হিন্দু পরিবারের মানুষদের চেয়ে কোনো অংশে কম যায় না। শামু ঢাকা থেকে এলেই ফেলুর ঘুরঘুর করা বেড়ে যায়। সে ওর ভাঙা হাত সম্পর্কে নালিশ দেবার সময় ক্ষোভে দুঃখে ভেঙে পড়ে। ভিতরে ভিতরে এইসব হিন্দু সুখী পরিবারের বিরুদ্ধে তার আক্রোশ ভয়ঙ্করভাবে পীড়ন করলে শামু যেন মোল্লা মৌলবীর মতো কিছুটা আসানের কথা শোনাতে পারে। শামুর লীগ পার্টি জিন্দাবাদ। আমাদের জন্য একটা দেশ চাই। এই দেশে আমাদের ভালোভাবে বেঁচে থাকার জন্য একটা জায়গা চাই। তারপর যে কথা শুনলে ফেলুর ঘুম চলে আসে, একদিনে দেশটা দুঃখী মানুষের হয়ে যাবে। ফেলু দুঃখী মানুষ ভাবতে সে প্রায় তার গোটা স্বজাতিকে ভেবে ফেলেছিল। তার জন্য কত রকমের জেহাদ, ধর্মযুদ্ধ চাই। তার জন্য কত রকমের বিপ্লব চাই। শামু বলতে বলতে উত্তেজিত হয়ে পড়ত। আমাদের জন্য দেশ, এই দেশ, মাটি, ফসল সব আমাদের হবে। আমাদের সুখের জন্যে হবে। অধিকাংশ মানুষ যখন আমরাই এই দেশে বসবাস করছি, তখন এই দেশ আমাদের। শামু যখন বইয়ের ভাষায় টেনে টেনে কথা বলতে থাকে, তখন মনে হয় ফেলুর সব ফেলে ওই এক মানুষের পিছনে থেকে জাতির সেবা করলে কাজটা মোল্লা মৌলবীর চেয়ে কম ধর্মীয় হবে না। কিন্তু হাত ভেঙে কি হয়ে গেল সে। কাকগুলি মাছের লোভে মাথার ওপর উঠছে। সে হুশ করল, বলল, হালার কাওয়া, আমার নাম ফেলু শেখ। সে মাথার উপরে ডান হাতে পাটকাঠিটা ঘোরাতে থাকল। আর তখনই বাছুরটা হাম্বা করে ডাকল। হাড় বের করা বাছুরটার মুখ দিয়ে ঠান্ডায় লাল পড়ছে। বাছুরটার ঠান্ডা লেগেছে। শীতে বাছুরটা ফুলে ঢাক হয়ে আছে। রোদে নিয়ে গেলে ফুলে থাকা ভাবটা গরমে কমে যাবে। তাছাড়া হাতে একটা কাজ পাওয়া গেল। এত বেলায়ও যখন আন্ন ফিরে এলো না, বাছুরটা ক্ষুধায় হাম্বা করছে, ওকে নিয়ে তবে মাঠে নেমে যেতে হয়। খোঁটাতে বেঁধে দিলে কিছু ঘাস পাতা খেতে পাবে। ঘাস পাতা খেলে শক্ত হবে বাছুরটা। আন্নু আসছে না, কি করা যায়? সে তাড়াতাড়ি ডান হাতে মাছগুলি তুলে ফেলল। ঘরের ভিতর মাছ রেখে ঝাঁপ বন্ধ করে দিল। সে বাছুর নিয়ে গোপাটে নেমে গেল। খোঁটা পুঁতে দিলে দেখল কাতারে কাতারে লোক বিলে শালুক তুলতে যাচ্ছে। সব মুসলমান বিবি, বেওয়া। ওরা এই অঞ্চলের সব মুসলমান গ্রাম থেকে নেমে যাচ্ছে। আর এই তো সামনে বিশাল বিলেন মাঠ। হাইজাদির সরকাররা পুকুর পাড়ে বাস্তু পুজো করছে। ভেড়া বলি হচ্ছে, ঢাক বাজছে, ঢোল বাজছে। বাস্তু পূজার জন্য ঠাকুর বাড়ির ছোট ঠাকুর বের হয়ে পড়ছেন। তিনি হিন্দু গ্রামে উঠে সব হিন্দু গেরস্থ বাড়িতে বাস্তু পূজার তিল তুলসী দেবেন। বাস্তু পূজায় ঢাক বাজছে। পুজো পার্বণে ঘুরে বেড়াবেন, মন্ত্র পড়বেন। ইসমাজ যাবে না, সে কাল যাবে। চাল, কলা এবং তৈজসপত্র সব বেঁধে আনবে। সরকারদের বাস্তু পূজায় কত মেয়ে বউ এসেছে নতুন শাড়ি পরে। কপালে সিঁদুরের টিপ, হাতে সোনার গহনা, পরনে গরদের শাড়ি। আর ওদের কেমন মিষ্টি চেহারা, কি সুন্দর মুখ, একেবারে যেন হেমন্তে সোনালি বালির নদীর চর। পূজা হচ্ছে, পার্বণ হচ্ছে। কুটুমের মতো ঠাকুর বাড়ির ধনবউ পুকুর পাড়ে নেমে এলো। জমির বুকে ছোট কলা গাছ, নিচে ছোট ঘট। ঘটের ওপর নারকেল আর চারধারে সব নৈবেদ্য। যেন ভোজ্য দ্রব্যের অভাব নেই। তিল, কদমা, শীতের যত খাদ্যদ্রব্য সব ওদের আয়ত্তে। আর কি জ্বালা! জ্বালা নিবারণ হয় না জলে। জালালি জলের দিকে নেমে যাবার জন্য মাঠের ওপাশে অদৃশ্য হয়ে যাচ্ছে। আর কি জ্বালা! বাছুরটা কিছুতেই ঘাসে মুখ দিচ্ছে না। শীতের ঘাস, শিশিরে ভিজে আছে ঘাস। যতক্ষণ রোদ ভালোভাবে না উঠবে, যতক্ষণ হিম ঘাস থেকে ভালোভাবে না মরে যাবে, ততক্ষণ বাছুরটা ঠায় দাঁড়িয়ে থাকবে, ঘাসে মুখ দেবে না। সে রাগে দুঃখে বাছুরটা ঘাস খাচ্ছে না বলে
পেটে লাথি বসিয়ে দিল। বাছুরটার 2 হাঁটু মুড়ে মুখ থুবড়ে পড়তে পড়তে বেঁচে গেল। কারণ ওর মনে হচ্ছিল বাছুরটা তাড়াতাড়ি ঘাস কটা না খেয়ে ফেললে এক ফাঁকে হাজী সাহেবের খোদাই ষাঁড়টা অথবা গৌর সরকারের দামড়া গরুটা এসে চেটে পুটে এই তরতাজা ঘাস খেয়ে ফেলবে। এই ঘাস সে যেন মাঠে নেমে আবিষ্কার করে ফেলেছে। তাড়াতাড়ি বাছুরটা ঘাস খেয়ে ফেললে আর কেউ এসে ভাগ বসাতে পারবে না। কিন্তু বলিহারি যাই হালার মাগি আন্নু ভাগে এক বাছুর এনেছে, এমন এক মরা বাছুর যার কপালে সুখ নাই, গায়ে বল নাই, আছে কেবল মলমূত্র ছড়ানো ছিটানো অথবা ধ্যাবড়ানো। আন্নুর কথা মনে হতেই সে সব ফেলে গায়ের দিকে উঠে যাবে ভাবল। এক শিশি তেল ধার করতে এত দেরি? দূরে ঢাক বাজছে, ঢোল বাজছে, ওর কানে বড় বেশি বেঢপ লাগছে শব্দটা। জালালিকে দেখা যাচ্ছে, অনাহারে জালালি কাতর, এখন ফাউসার বিলে নেমে যাবার জন্য প্রতাপচন্দ্রের ঘাট পার হচ্ছে। সে সামনে যেসব জমি আছে, শেওড়া গাছের বন আছে, তা অতিক্রম করে বেনেদের পুকুর পাড় ধরে হাঁটছে। সেই এক বিস্তীর্ণ মাঠ, মাঠের সব জমি প্রতাপচন্দ্রের। সেই সব জমি পার হলে ফাউসার খাল, খালের পাড়ে পাড়ে যত জমি পড়বে, পাটের, আখের, এমনকি করলার জমি সব গৌর সরকারের। তারপর যত জমি সব হাজী সাহেবের। হাজী সাহেবের 3 বিবি। ছোট বিবির বয়স আর কত? এই 1 4-5 হবে। হাজী সাহেব ঈদের দিনে 3 বিবি মসজিদে নিয়ে যাবার সময় চারিদিকে নজর রাখেন, সতর্ক নজর। কেউ নজর দিয়ে গিলে ফেলল কিনা দেখেন, অন্তরালে কিছু দেখা যায় কিনা, হেই হেডা কি হইছে, নজরে লালসা কেন বলে হয়তো একটা পাঁচনের খোঁচা মারেন মাইজলা বিবিরে। খোঁচা দিয়ে কন, বিবিরে, অহ সোনার বিবি, পথ দেখা হাঁট। তখন কেবল কেন জানি মনে হয় ফেলু পাঁচনটা কেড়ে নিয়ে এক বাড়ি হালার হালা হাজির মাথায়। ভাবতে ভাবতে এসব ফেলুর মাথায় খুন চড়ে যায়। ফেলু স্থির থাকতে পারে না, কেবল কি সব মনে হয়। ফেলু যে ফেলু কোনো মাতব্বর নয়। জলে জঙ্গলে যে ফেলু মানুষ হয়েছে, যে ফেলুকে উজান থেকে হাজী সাহেব ধরে এনেছিল, উজানি নৌকাতে ধান কাটা সারা হলে ফেলু হাজী সাহেবের পেটে, পিঠে, পায়ে রসুন গোটা তেল গরম করে মেখে দিত। সেই ফেলুর কেন জানি বড় স্বাদ। মাঝে মাঝে হাজী সাহেবের মাইজলা বিবিরে একবার বোরখার অন্তরালে উঁকি দিয়ে দেখে। সে গোপাটে দাঁড়িয়েছিল। বড় সেই অসত্য গাছটির নিচে বিচিত্র সব মটকিলা গাছের ঝোপ, পাতাবাহারের জঙ্গল। শীতকাল বলে জঙ্গলের ভিতরটা শুকনো খটখটে। ভিতরে ঢুকে গোসাপের মতো ঝোপের আড়ালে সন্তর্পণে পড়ে থাকলে হয়তো মাইজলা বিবিরে দেখা যাবে, কারণ ওপাশটায় হাজী সাহেবের অন্দরের পুকুর। ঝোপের ভিতর থেকে উঁকি দেবার আগে 4-5টা সে দেখে নিল। বাঁদিকে আবেদ আলীর ঘর, কেউ এখন ঘরে নেই। আম গাছটার নিচে ভাঙা ঘর এখন খালি। উত্তর দুয়ারি ঘরে সেই কবে জোটন বাস করত, এখন জোটন নেই বলে বর্ষায় বৃষ্টিতে ঝড়ে ঘরটা একেবারে মাটির সঙ্গে মিশে গেছে। কিছু ঝোপ জঙ্গল, বেত গাছ আবেদ আলীর বাড়িটাকে সবসময় অন্ধকার করে রাখে। কোনো রকমেই শীতের সূর্য আবেদ আলীর উঠানে নামতে চায় না। আর এইসব ঘর, উঠোন এবং ঝোপ জঙ্গল পার হলেই হাজী সাহেবের আতা বেড়ার ওপাশে 3 বিবির গলা কাচের চুরির মতো জলতরঙ্গ বাজিয়ে চলেছে। কি হাসে! হাসতে হাসতে মনে হয় হালার দুনিয়া গিলা ফেলবে। সিথিতে বড় লম্বা টান ধান ক্ষেতের সাদা আলের মতো, আর দূরে সারি হাঁটুর নিচে বেশি দূর নামতে চায় না। ঝোপের ভিতর থেকে ফেলু মরিয়া হয়ে এবার উঁকি দিল। হাত পঙ্গু হয়ে যাচ্ছে, ডান হাতটা কোনো রকমে কাজে লাগছে এখনো। কবেই হাতটা পঙ্গু হয়ে যাবে। সে প্রায় একটা মরা সাপের মতো ঝোপের ভিতর পড়ে থাকলো। ঝোপের পাশ দিয়ে ঘাটের পথ। হাজী সাহেবের অন্দরের পুকুরের পানি কি কালো! পানি দেখলেই বিবি বউদের পেটে জ্বালা ধরে, তলপেটটা শিরশির করতে থাকে। কালো পানির টানে চুপি চুপি সময় অসময় মাইজলা বিবি ঘাটে নেমে আসে। এলেই খপ করে হাত ধরে ফেলবে, ধরে ঝোপের ভিতর টেনে। ফেলু আর অপেক্ষা করতে পারল না। সে কচ্ছপের মতো এবার গলাটা তুলে ধরল। সে মরা সাপের মতো বেশি সময় শিকারের আশায় ঝোপের ভিতর পড়ে থাকতে পারছে না। যখন মন খুশিতে উজান বয় না, তখন ডাকে আন্নু। আর যখন মন উজানি নদীর মতো মাতাল, তখন ডাকে আন্নু বেগম। পেট পুড়ে খেতে পারলে
ডাকে বেগম সাহেবা। ফেলু বেগম সাহেবার জন্য পাগল, আর পাগল এই মাইজলা বিবির সুরমা টানা চোখের জন্য। ঘাট থেকে তাড়িয়ে দেবার পর এই অসত্যের ঝোপ ওর মতো নিরালম্ব মানুষের সামান্য আশ্রয়। সে ঝোপের ভিতর একটা মরা গোসাপের মতো সেই থেকে পড়ে আছে। মাইজলা বিবি এ পথে এখনো ঘাটে এসে নামছে না। আজ এ পর্যন্তই। উপন্যাসের 10ম পর্ব নিয়ে অন্যদিন আসবো। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের জন্য অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশানটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আজকের মতো নমস্কার।